ইলেকট্রন রিপালশন। ইলেকট্রন রিপালশন অর্থাৎ ধাক্কাধাক্কি এখানে বেশি হয়ে গিয়েছে, কারণ ছোট জায়গায় অনেকটা ইলেকট্রন এখানে চলে এসছে। একে 6টা ছিল, রিপালশন ছিল, সেখানে 7টা হয়ে গিয়েছে। আর একটা জিনিস দেখো, প্রোটনের চার্জ কিন্তু কমে গেছে, ইলেকট্রনের চার্জ কিন্তু বেড়ে গিয়েছে। অর্থাৎ রিপালশনের পরিমাণ কতটা বেড়ে গিয়েছে বুঝতে পারছো? আকর্ষণটাও কিন্তু কমে গিয়েছে। এবার পজিটিভ চার্জ কিন্তু আর বেশি ইলেকট্রনকে আকর্ষণ করতে চাইবে না। তাহলে পজিটিভ চার্জ যদি আর বেশি ইলেকট্রনকে আকর্ষণ না করতে চায়, আর একটা ইলেকট্রন কি ওর কক্ষপথে যুক্ত করা খুব সহজতর হবে? না, একদমই সহজতর হবে না। অর্থাৎ ও মাইনাসকে আবার একটা ইলেকট্রন যুক্ত করে O2 মাইনাস, এটা করা কিন্তু খুব সহজতর হবে না। 1 নম্বর কি কারণ? যেখানে প্রোটনের চার্জটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর 2 নম্বর কারণ কি? এই যে কক্ষপথটা 2 নম্বর কক্ষপথ, n সমান 2 নম্বর কক্ষপথ, সেখানে ইলেকট্রন রিপালশনটা কিন্তু বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ফলে আর একটা অতিরিক্ত ইলেকট্রন এখানে কিন্তু যুক্ত করা খুব একটা সহজতর হবে না। অর্থাৎ এমনি এমনি যুক্ত করা যাবে না। যুক্ত করা যাবে কি হবে? ওখানে অতিরিক্ত শক্তি প্রদান করতে হবে। অতিরিক্ত শক্তি প্রদান করতে গেলে তোমার ইলেকট্রন শক্তির মানটা আর কি নেগেটিভ থাকবে না, পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্য এখানে কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটি, অর্থাৎ এটা EA2টা কিন্তু কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। কারণ এখানে খুব একটা সহজতর হবে না। যেখানে সহজতর হবে না ইলেকট্রন যোগ করে, সেটা পজিটিভ হয়ে যাবে। আর যেখানে সহজে ইলেকট্রন যোগ করা যাবে, সেটা নেগেটিভ হয়ে যাবে। এটা মাথায় রাখবে। এবার একটা প্রশ্ন করি, কে ও সিইউ এর মধ্যে কার আয়নন বিভব বেশি এবং কেন? এটা আমরা একটু বুঝবো। কে এবং সিইউ এর মধ্যে কার আয়নন বিভব বেশি এবং কেন? তাহলে আয়নন বিভব বুঝতে গেলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলতে হবে। কারণ দুজন কিন্তু দুটো ব্লকের মৌল। একজন পটাশিয়াম, সে হচ্ছে S ব্লকে আছে, আর সিইউ কিন্তু D ব্লকের একদম শেষের দিকে আছে। সুতরাং দুজনের মধ্যে এমনি কোনো লিঙ্ক নেই। আমরা পর্যায় সারণীতে যদি পরপর থাকতো, তাহলে একটা ভাবনা চিন্তা করতে পারতাম যে এর বেশি ওর কম, সেরকম কোনো ব্যাপার না। বা উপর নিচে থাকতো, সেরকম কোনো ব্যাপার না। একটা এ মাথায়, একটা ও মাথায় পর্যায় সারণীর। তাহলে সেক্ষেত্রে কীভাবে করবে? সাহায্য নিতে হবে ইলেকট্রন বিন্যাসের। তাহলে পটাশিয়াম আছে, পটাশিয়াম 19 ইলেকট্রন বিন্যাস করবো। 1s 2s 2p 3s 2 আর 2 4 6 10 আর 2 12 3s 3p 4s 12 আর 6 18 একে 19 4s 1। বাইরের কক্ষপথে কি আছে? 4s 1 পটাশিয়াম। সিইউ হচ্ছে 29 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 1s 2s 2p 3s 3p 4s 3d, তাই তো? 4s তারপর 3d। তাহলে কত হলো? 2 আর 2 4 6 আর 10 আর 2 12 18, এটা 19 আর 10 29, তাই তো? 4s 1 3d না, এটা আমরা জানি। তো এটাও যদি বাইরের কক্ষপথ, অ্যাকচুয়ালি তো 4s 1, বাইরের কক্ষপথ কিন্তু 4s 1ই আছে। তাহলে দেখো, লক্ষ্য করো প্রশ্নটা কেন দিয়েছে, যে কে এর সঙ্গে সিইউ এর তুলনাটা কেন করতে বলেছে। তুলনা এই কারণেই করতে বলেছে যে দুটো ব্লকে আছে, এটা ঠিক, কিন্তু দুজনের বাইরের কক্ষপথ ইলেকট্রন বিন্যাস দেখো একই।
পটাশিয়ামের 4s1, সিউএডও 4s1। তাহলে দুজনেরই বাইরের কক্ষপথে 4s1 ইলেকট্রন আছে, তবু এর মধ্যে আয়নন বিভব সমান নয় কেন? অ্যাকচুয়ালি সমান হওয়া উচিত না, 4s1 থেকে সমানভাবেই শক্তি গ্রহণ করবে, শক্তি গ্রহণ করে ইলেকট্রনকে ত্যাগ করা যাবে। তাহলে এখানে ইলেকট্রন শক্তির মানটা একই আসা উচিত, কিন্তু একই আসছে না। কারণটা কেন? লক্ষ্য করো, ব্যতিক্রম কোন জায়গাটায়, চেঞ্জ কোথায় আছে সেটা দেখতে হবে। যেখানে চেঞ্জ আছে সেখানে উত্তরটা হবে। চেঞ্জ কোথায় আছে? চেঞ্জ হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে 4s1 বাইরে আছে, কিন্তু তার আগে কি আছে? 3p6। সিউএর ক্ষেত্রে বাইরে 4s1 আছে, কিন্তু তার আগে কি আছে? 3d10। এই দুটো জিনিসকে লক্ষ্য করো ভালো করে। পটাশিয়ামের ক্ষেত্রে 4s এর আগে p অরবিটাল আছে, আর সিউএর ক্ষেত্রে 4s এর আগে d অরবিটাল আছে। p এবং d কোনো ক্ষেত্রে, উত্তরের ক্ষেত্রে দেখবে d অরবিটাল যদি নতুনভাবে চলে আসছে কারোর ক্ষেত্রে, অনেক সময় f অরবিটাল চলে আসে, তাহলে d এবং f ইত্যাদি যদি চলে আসে, তখন সবসময় ভাববে যে এই উত্তরটা হয়তো আবরণী প্রভাব দিয়ে হতে পারে। ঠিক আছে, স্ক্রিনিং এফেক্ট যেটা, সেটা দিয়ে হয়তো হতে পারে। সেটা দিয়ে আমরা একটু চেষ্টা করি আবরণী প্রভাব দিয়ে অ্যান্সার করার। এবার দেখো, আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট এর একটা অর্ডার আছে। আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট, আমরা সংজ্ঞা কিন্তু আগেও বলেছি। স্ক্রিনিং এফেক্ট ভুলে গেলে আরেকবার দেখে থাকবে। আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট এর একটা অর্ডার বলেছিলাম, মনে করে দেখো। এস অরবিটাল ইজ গ্রেটার দ্যান p অরবিটাল ইজ গ্রেটার দ্যান d অরবিটাল ইজ গ্রেটার দ্যান f অরবিটাল। এটা আমরা বলেছিলাম আবরণী প্রভাবের অর্ডার, যে এস অরবিটালের আবরণী প্রভাব ক্ষমতা সবচেয়ে বেশি। অর্থাৎ আবরণী প্রভাব ক্ষমতা কি, আমি আরেকবার বলছি, আবরণী প্রভাব ক্ষমতা হলো এটাই যে কোনো একটা নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে বাইরের কক্ষপথে, সেই ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে কতটা দূরে রাখার প্রবণতা থাকে কোনো একটা অরবিটালের, সেটা হচ্ছে আবরণী প্রভাব। এস অরবিটাল বেশি আবরণ করে রাখতে পারে, বেশি ঢেকে রাখতে পারে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে বাইরে যে ইলেকট্রনটা আছে সেখানে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করতে পারে অ্যাকচুয়ালি, তাই না? সেটা এস এর বেশি আবরণ করে রাখতে পারে, স্ক্রিন দিয়ে রাখতে পারে, পর্দা দিয়ে রাখতে পারে একটা। কিন্তু এফ এর ক্ষেত্রে বা ডি এর ক্ষেত্রে আবরণী প্রভাব ক্ষমতা খুব কম। তো এখানে আমরা এফ বা এস নিয়ে আলোচনা করব না, আমরা এখানে কাকে নিয়ে আলোচনা করব? পি এবং ডি নিয়ে। আমাদের এখানে পি এবং ডি এই দুটো অরবিটালই আছে। তাহলে পি এর আবরণী প্রভাব ক্ষমতা ডি এর চাইতে কম, অর্থাৎ ডি এর আবরণী প্রভাব ক্ষমতা কম। তাহলে ডি এর যদি আবরণী প্রভাব ক্ষমতা কম হয়, অর্থাৎ আবরণ করে রাখার ক্ষমতা যদি কম হয়, তাহলে সিউ এর নিউক্লিয়াস আছে, বাইরে বিভিন্ন এসপি ডিএফ আছে, এসপি ডি আছে, তাহলে ডি এর আবরণী প্রভাব ক্ষমতা যদি কম হয়, তাহলে ডি এর বাইরে যে 4s1 ইলেকট্রনটা আছে, তাহলে এর যেহেতু আবরণী প্রভাব ক্ষমতা কম, তাহলে এই 4s1 যে ইলেকট্রনটা আছে, ওই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াস কিন্তু অধিক নিকটে আকর্ষণ করে রাখবে আরো বেশি। বুঝতে পারছো? কারণ যেহেতু এর আবরণী প্রভাব ক্ষমতা কম, এই বেশি আবরণ করে রাখতে পারছে না, বেশি পর্দা সৃষ্টি করতে পারছে না, বেশি স্ক্রিন সৃষ্টি করতে পারছে না। ফলে স্ক্রিন যদি সৃষ্টি না করতে পারে, তাহলে 4s1 যে ইলেকট্রনের উপর এই নিউক্লিয়াস একটা চার্জ, একটা আকর্ষণ বলটা ভালো হচ্ছে, টান আসছে ভালো। টান যদি ভালো থাকে এই 4s1 ইলেকট্রনের উপর, এই কপারের নিউক্লিয়াসের, তাহলে ও কি সহজে 4s1 ইলেকট্রনকে ছাড়তে চাইবে? না, ছাড়তে কিন্তু চাইবে না, সহজে 4s1 ইলেকট্রনটাকে ছাড়বে না। তাহলে সহজে যদি না ছাড়ে, তাহলে এখানে অতিরিক্ত শক্তি লাগবে, অতিরিক্ত শক্তি প্রদান করতে হবে, তারপরে 4s1 ইলেকট্রনকে তাড়াতে হবে। তাহলে শক্তি বেশি লাগলো মানে আয়নন বিভবের মানটা কিন্তু বেশি হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এখানে একটা জিনিসের জন্যই উত্তরটা চেঞ্জ হলো, সেটা কি? ডি উপকক্ষের, ডি অরবিটালের আবরণী প্রভাব ক্ষমতা কম। আবরণী প্রভাব ক্ষমতা কম বলে এখানে 4s1 ইলেকট্রনটাকে ও নিউক্লিয়াস, কপারের নিউক্লিয়াস অধিক ভালোভাবে আকর্ষণ ভালোভাবে করছে বলে 4s1 ইলেকট্রনটাকে সহজে তাড়ানো যাবে না। আর যেহেতু সহজে তাড়ানো যাচ্ছে না, তাহলে অতিরিক্ত শক্তি প্রদান করতে হবে। অতিরিক্ত শক্তি প্রদান করতে গেলে আয়নন বিভবের মান কিন্তু বেড়ে যাবে। তাহলে উত্তর কি হলো? যে কপারের আয়নন বিভব ইজ গ্রেটার দ্যান পটাশিয়ামের আয়নন বিভব ডিউ টু আবরণী প্রভাব। আবরণী প্রভাবের কারণে কিন্তু এটা আসছে, এটা আমরা শিখলাম।
দেখো এবার একটা ক্ষারকীয় ধর্ম নিয়ে আমরা একটু আলোচনা করি। বলছে, একটা প্রশ্ন বলছে যে ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাও। কি কি? MgO, CaO, ZnO আর CO, এই কটা জিনিসকে। ঠিক আছে, ক্ষারকীয়তা কি বলেছিলাম আমরা? পজিশনে বরাবর কেমন পরিবর্তন হয়? অক্সাইডগুলোর ক্ষারকীয়তা, বিভিন্ন জিনিসের তো ক্ষারকীয়তা আছে, হাইড্রক্সাইডের ক্ষারকীয়তা আছে, অক্সাইডের ক্ষারকীয়তা আছে, নানা রকম ক্ষারকীয়তা আছে। তো এখানে আমরা অক্সাইডের ক্ষারকীয়তা মনে রাখবে। অক্সাইডের ক্ষারকীয়তা পজিশনে বাম দিক থেকে ডান দিকে গেলে ক্ষারকীয়তা কিন্তু কমে, এটা আমরা আগেও বলেছি। ক্ষারকীয়তা কমে, আর যদি এটা আম্লিক ধর্ম দিয়ে দিত, আম্লিক ধর্মের মান বাড়তে থাকে। আর উপর থেকে নিচে নামলে ক্ষারকীয়তা ঠিক উল্টো হবে, ক্ষারকীয়তা বাড়ে। এটাকে বুঝে নেবে। এবার কে কোথায় আছে একটু আমরা ঠিক করে নিই। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম 12, ক্যালসিয়াম 20, ম্যাগনেসিয়ামের নিচে কিন্তু ক্যালসিয়াম আছে গ্রুপ 2 এ। তাহলে এরকম যদি আমরা সাজিয়ে নিই যে ম্যাগনেসিয়াম এর নিচে কিন্তু ক্যালসিয়াম আছে, ঠিক আছে। আর ক্যালসিয়ামের যে শ্রেণী 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 30, ক্যালসিয়ামের গ্রুপেই কিন্তু এই ক্যালসিয়ামের পর্যায়ে এখানে কিন্তু CuO আছে, আর তারপরেই কিন্তু ZnO আছে। এইভাবে আছে পজিশনে, মোটামুটি একটা আইডিয়া পাচ্ছ তো যে Mg এরকম উপরে আছে, Ca নিচে আছে, CS পর্যায়ে CuO ZnO আছে। বাম দিক থেকে ডান দিকে গেলে ক্ষারকীয়তা কমে, ওপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে বাড়ে কোন দিকে? ওপর থেকে নিচে নামলে বাড়ে। Mg থেকে Ca তে এসে বেড়েছে, তাহলে সবচেয়ে বেশি তো Ca, এটা বোঝা যাচ্ছে। আবার বলেছে ঊর্ধ্বক্রমে সাজাও, মানে সবচেয়ে বড়টা থাকবে সবচেয়ে শেষে, সবচেয়ে বড়টা। তাহলে CO is greater than, actually less than, ঠিক আছে। CO বড় হচ্ছে কার চাইতে? Mg চাইতে। Mg হচ্ছে তো বড় হচ্ছে, Mg এবার কার চাইতে বড়? CO এবং ZnO। লক্ষ্য করো এটা কিন্তু S ব্লকে আছে, এগুলো কিন্তু S ব্লক এলিমেন্টস, আর CO ZnO এগুলো কিন্তু D ব্লক এলিমেন্টস, এটা আমরা জানি, D ব্লক এলিমেন্টস। বাম দিক থেকে ডান দিকে গেলে ক্ষারকীয়তা কমে, তাহলে এদিক দিয়ে এদিকে গেলে ক্ষারকীয়তা আস্তে আস্তে কমবে, ঠিক আছে। তাহলে ZnOর কিন্তু সবচাইতে কম হওয়া উচিত, ZnOর সবচেয়ে কম হওয়া উচিত। কিন্তু ডি ব্লকের ক্ষেত্রে মনে রাখবে এটা S ব্লক এবং P ব্লকের জন্য প্রযোজ্য। ডি ব্লকের ক্ষেত্রে ঠিক রিভার্স হয় CO এবং ZnOর ক্ষেত্রে, ব্যতিক্রম আছে যে CuOর কিন্তু এখানে অ্যাকচুয়ালি বেশি হয়ে যায়, ঠিক আছে। এই ZnOর বেশি হয়ে যায়, CuOর বেশি না হয় ZnOর বেশি হয়ে যায়, অর্থাৎ জিঙ্ক অক্সাইড এখানে কিন্তু বেশি হয়ে যায়, তারপরে CO চলে আসে, ব্যতিক্রম হয়ে গেল। যেদিক থেকে গেলে কমে, সবচেয়ে কম হওয়া উচিত, ZnO সবচেয়ে কম হওয়া উচিত, কিন্তু ZnO কম হলো না, ZnO CO এর আগে চলে আসলো। কারণ ডি ব্লকের ক্ষেত্রে ব্যতিক্রম আছে CO এবং ZnOর মধ্যে, এই দুটো ব্যতিক্রমটা ভালো করে মনে রাখবে, জিঙ্ক অক্সাইডে বেশি হবে। এটা ক্ষারকীয়তা গেল, কারণ ওই ব্যতিক্রমগুলো কিন্তু বেছে বেছে করাচ্ছি যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। তাহলে তোমরা দেখবে আমি তো কিছু কিছু প্রশ্ন করালাম, আরও কিছু প্রশ্ন আছে, তোমরা ভালো করে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে, দেখবে ভালো করে, প্রত্যেকটা প্রশ্ন পড়বে, প্রশ্নগুলোর মধ্যে সমস্যা হতে পারে, সমস্যা হলে আমাকে জানাবে। তাহলে এই চ্যাপ্টার আমরা শেষ করলাম, আমরা সামনের দিন নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।